আমার মাথায় নাকি ফেটে ফেটে গেছিল, ওইটা দেখে আমার ভাইপো 2 বছর বয়সে পতাকা নিয়ে রাস্তায় নেমেছিল। তাহলে নিজের পরিবারের কেউ আহত হয়েছিল বলে যদি নিজের ভাইপো 2 বছর বয়সে পতাকা নিয়ে রাস্তায় নামতে পারে, রাজনীতিতে নামতে পারে, তার মেয়েটা বিচার পাচ্ছে না। তারপরে যদি হয় এটাও যে আমি রাজনীতিতে নেমে আমি ওটাকে পরিষ্কার করে আমার মেয়েকে বিচার দেব, এই মানসিক দিকটা থেকেও যদি একটা মা বাবা রাজনীতিতে নামার চেষ্টা করে, তাতে অন্যায় কি? তো এই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর কারোকে জেলে না ভরে এই কুণাল ঘোষ, যে সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চেটে গেল, সেই কুণাল ঘোষকে জেল খাটিয়ে নিল 3.5 বছর। যে ভাইপো কয়লা বিক্রি করছে, গরু বিক্রি করছে, বালি বিক্রি করছে, সে মানে বিক্রি করে চুরি করে টাকা ইনকাম করে, তারা তো সৎভাবে চা বিক্রি করেও ইনকাম করতে পারতো। তারা ওই কাজটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের উপরে ঠেলে দেয় কেন? আমরা যারা চাকরি চাইছি তাদের উপরে কেন ঠেলে দেয়? আজকে ওই মানুষটা চোখের জল ভাসাচ্ছেন যে আমাকে, আমি যাকে বাঁচালাম সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিনের পর দিন আমাকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমি একটা চাকরি পাচ্ছি না। যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজটা আমাদেরকে কেন করতে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা দেবাংশুদের কেন করতে বলে না? মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা তার নিজের ভাইপোকে কেন করতে বলে না? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজের ভাইপোকে নিয়ে রাস্তায় নেমে কিভাবে চা বিক্রি করতে হয় সেটা আমাদের দেখান, আমরা শিক্ষা নিয়ে সেইখান থেকে শিক্ষা নিয়ে আমরাও রাস্তায় নামবো, কথা দিচ্ছি। ওই যে মুখ্যমন্ত্রী বলছেন চা বিক্রি করতে, আমার সঙ্গে রয়েছেন অনুভব, কথা বলবো। ওই যে চা বিক্রি করলে ভালো হবে, সরকারি চাকরির জন্য চেষ্টা করে কি হবে, অনেকটা প্রসিডিওর আছে। চা বেচো, চা বেচলে ভালো হবে, অনেক টাকা ইনকাম। আমিও ভেবেছিলাম, আমিও সরকারি পরীক্ষা কিছু দিয়েছি, আমারও এখন রেজাল্ট বেরানো নিয়ে প্রবলেম হচ্ছে। একটা পরীক্ষায় তো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে গেল কারণ ওখানে প্রশ্নপত্র নাকি ফাঁস হয়ে গেছিল। এইসব কথার পরে আমারও ইচ্ছা হয়েছিল চাটা বেচা একটা ভালো অপশন হতে পারে, এবং চা বেচা কিংবা চপ বিক্রি করা, ঘুগনি, যেটা উনি পুজোর সময় বলেছিলেন কেটলি নিয়ে বেরিয়ে পড়ো, বাদাম বিক্রি করো, এই কাজগুলো তো আমরা এটাকে খারাপ ভাবে দেখি না, কাজগুলো সৎ মানুষরাই করে। দেখুন, আমরা শুধু প্রবলেম এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজটা আমাদেরকে কেন করতে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা দেবাংশুদের কেন করতে বলে না? মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা তার নিজের ভাইপোকে কেন করতে বলে না? যে ভাইপো কয়লা বিক্রি করছে, গরু বিক্রি করছে, বালি বিক্রি করছে, সে বিক্রি করে চুরি করে টাকা ইনকাম করে, তারা তো সৎভাবে চা বিক্রি করেও ইনকাম করতে পারতো। তারা ওই কাজটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের উপরে ঠেলে দেয় কেন? আমরা যারা চাকরি চাইছি তাদের উপরে কেন ঠেলে দেয়? যে মানুষরা ধর্মতলায় আজকে 1,500-এর উপরে, আরো বেশি দিন হয়ে গেল তারা রাস্তায় বসে আন্দোলন করছে, যোগ্য চাকরি প্রার্থী যারা শিক্ষক হবার যোগ্য তাদেরকে বলছে চা বিক্রি করতে, আর নেতারা, যারা কুণাল ঘোষের মতো নেতারা যারা ক্লাস 10 পাস করেনি, যাদের শিক্ষাগত কোনো যোগ্যতা নেই, তাদেরকে রাজ্যসভায় পাঠানো হয়, তাদেরকে বড় বড় পোস্ট দেওয়া হয়, বিভিন্ন, শুধু কুণাল ঘোষ বলে নয়, দেবাংশুদের টিকিট দেওয়া হয়। তাহলে যারা অশিক্ষিত তাদেরকে টিকিট দেওয়া হবে, সায়নী ঘোষের মতো নেত্রী আছেন তাদেরকেও টিকিট দেওয়া হয়, তাদের শিক্ষাগত যোগ্যতা, সায়নীও যত শুনেছিলাম ওই 8 বা 9 হবে, আমি ভুলও বলতে পারি, ক্লাস 10 ম্যাক্সিমাম হলে ক্লাস 10, তারা সংসদে গিয়ে আমাদের নেতৃত্ব দেবেন। আর আমরা যারা শিক্ষিত, যারা যোগ্য, যারা পরীক্ষায় পাশ করেছি, তাদেরকে চা বিক্রি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজের ভাইপোকে নিয়ে রাস্তায় নেমে কিভাবে চা বিক্রি করতে হয় সেটা আমাদের দেখান, আমরা শিক্ষা নিয়ে সেইখান থেকে শিক্ষা নিয়ে আমরাও রাস্তায় নামবো, কথা দিচ্ছি। প্রসিডিওর, এত প্রসিডিওর কমপ্লিট করতে তো সময় লাগবে, তাছাড়া চায়ে তো বেশি ইনকাম হয়ে যাবে। অনুভব, মুখ্যমন্ত্রীর এই বুদ্ধিটা কি ভালো নয়? মুখ্যমন্ত্রীর অনেক বুদ্ধি ভালো, ব্যাপারটা হচ্ছে এই প্রসিডিওর সময়টা লাগলো কেন? অন্য কোনো রাজ্যে তো লাগে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষেত্রে কেন লাগছে? অনেক ক্ষেত্রে উনি শোনান নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য গিয়ে কোর্টে একটা করে পিল খেয়ে নেয়, তারপরে নাকি চাকরি আটকে যায়। আচ্ছা, গ্রুপ ডির যে চাকরির যে বিষয়টা আছে, গ্রুপ ডিতে তো কোনো কোর্টে কোনো কেস চলছে না, তারপরেও ওরা দিনের পর দিন রাস্তায় নেমে আন্দোলন করছে। নবান্নর সামনে কালকেই গেছিলাম, এখানে আন্দোলন করছে অতগুলো যোগ্য প্রার্থীরা বসে আন্দোলন করছে দিনের পর দিন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করতে পারছেন না, সেখানে তো কোনো কোর্টের কেস নেই। তার নিজের আবার নিজের ডিপার্টমেন্ট, নিজের ওন ডিপার্টমেন্ট, সেখানে নিজে নিজের যোগ্য চাকরি দিতে পারছেন। এবং আমি রিসেন্টলি একটা আমাদের একজন বড় ইউটিউবার আছে, সাংবাদিক, ওনারও ইন্টারভিউ দেখছিলাম। আমি এই এই কারণে বলছি, উনি 21শে জুলাই 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা হাবিলদার, একজন কনস্টেবল, উনি বাঁচিয়েছিলেন। উনি বাঁচিয়েছিলেন বলে উনি নাকি বলছিলেন যে ওই ইন্টারভিউতে ওনাকে নাকি বাম সরকার চাকরি থেকে ছেঁটে ফেলে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানো হয়েছিল, এইসব অ্যালিগেশন ওই লোকটা দিয়েছে। তারপরে ওই লোকটা পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছিলেন, বাহ তুমি আমাকে বাঁচিয়েছো, ভালো কাজ করেছো, তোমাকে চাকরি দিব। এই প্রতিশ্রুতি তাকে বছরের পর বছর দিয়ে আজকে ওই মানুষটা চোখের জল ভাসাচ্ছেন যে আমাকে, আমি যাকে বাঁচালাম সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিনের পর দিন আমাকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমি একটা চাকরি পাচ্ছি না। যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আপন আপন লোককে, সে ঘরের লোককে চাকরি দেয় না, আমরা কোথাকার ছোলার ডাল যে আমাদেরকে চাকরি দেবে?
জীবন বাঁচিয়েছে তাকেই চাকরি দেয়নি। আমরা রাস্তায় নেমে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে চাকরি দিবে যারা টাকা দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থ ছাড়া তো কিছু বোঝেন না। একটা মহিলা যিনি চেয়ারে বসেছেন শুধু দুর্নীতি করার জন্য, উনি সৎ মানুষদের জন্য কাজ করবেন কেন, সেটাই তো প্রশ্নের ব্যাপার। তো সেই ক্ষেত্রে উনি দেন না, স্বাভাবিক ব্যাপার। আমরা এটাতে নিয়ে অবাক হই না। আমরা অবাক হব যদি মমতা বন্দ্যোপাধ্যায় সৎভাবে কারোকে চাকরি দেন, সেই দিন আমরা অবাক হব। অনুভব, আরেকটা জিনিস বলছি, নির্যাতিতার মা বাবা আর কি করে, তারা রাজনীতিতে নামছে, তারা রাজনীতিতে নাম লেখাচ্ছে, তাদেরকে নিয়ে একাধিক শাসক দলের মুখপাত্ররা মন্তব্য করছেন, সে কুণাল ঘোষ থেকে শুরু করে কোহিনূর মজুমদার থেকে শুরু করে একাধিক। আচ্ছা, আমি বলছি ভুল কি করেছে? যদি একটা পরিবার, একটা মা বাবা যে তার নিজের সর্বস্ব হারিয়ে ফেলেছে, নিজের সন্তানকে হারিয়ে ফেলেছে, এবং বিচারের জন্য দেখছে উপরে বড় বড় রাজনৈতিক নেতারা বসছে বলে তার মেয়েটা বিচার পাচ্ছে না, তারপরে যদি হয় এটাও যে আমি রাজনীতিতে নেমে আমি ওটাকে পরিষ্কার করে আমার মেয়েকে বিচার দেব, এই মানসিক দিকটা থেকেও যদি একটা মা বাবা রাজনীতিতে নামার চেষ্টা করে, তাতে অন্যায় কি? এই মুখ্যমন্ত্রী কিছুদিন আগে মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন, আমার ভাইপো যখন 2 বছর বয়সে আমার মাথায় নাকি ফেটে ফেটে গেছিল, ওইটা দেখে আমার ভাইপো 2 বছর বয়সে পতাকা নিয়ে রাস্তায় নেমেছিল। তাহলে নিজের পরিবারের কেউ আহত হয়েছিল বলে যদি নিজের ভাইপো 2 বছর বয়সে পতাকা নিয়ে রাস্তায় নামতে পারে, রাজনীতিতে নামতে পারে, তাহলে একটা পরিবার যে তার সর্বস্ব হারিয়ে ফেলেছে, যার মেয়েকে হারিয়ে ফেলেছে, নিজের সর্বস্ব দিয়ে একটা মেয়েকে লেখাপড়া করালো, অত বড় জায়গায় এস্টাবলিশ করালো, তারপরে দুর্নীতির কারণে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কারণে একটা মেয়েকে হারিয়ে ফেলছে, তারপরে যদি সেই বাবা মা বিচারের জন্য দোরগোড়ায় গিয়ে গিয়েও বিচার না পেয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করার জন্য রাজনীতিতে নামতে চান, তাতে অন্যায়টা কি আমি বুঝতে পারছি না। কুণাল ঘোষ নিজে আগে ধন্যবাদ দিক, ওনাকে জেলে পাঠিয়েছিল তার জন্য ধন্যবাদ দিক, পুলিশ যেভাবে ওর পেছনে ডান্ডা মেরে সোজা করে দিয়েছিল ওকে, তার জন্য ধন্যবাদ দিক। ওইসব কুণাল ঘোষ যে মানুষটা সারা জীবন দুর্নীতি করে গেল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন একটা ব্যাপার হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে অনেক সময় আক্রমণ করেন যে সিপিএম এর এই সময় এই নেতা চুরি করেছিল ইত্যাদি ইত্যাদি মঞ্চ থেকে বলেন। তারপরেও এই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর কারোকে জেলে না ভরে এই কুণাল ঘোষ যে সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চেটে গেল, সেই কুণাল ঘোষকে জেল খাটিয়ে নিল 3.5 বছর। সেই কুণাল ঘোষের মুখ থেকে আমরা এগুলো শুনে আমরা উত্তর দেওয়ার এখন প্রয়োজন মনে করি না, সে তার মতো বলছে। এবং একটা ধর্ষকের যার ধর্ষিতা তার পরিবারের প্রতি সমব্যথী জানানোর যে ক্ষমতা কুণাল ঘোষদের নেই, বা এই পুরো দলটারই নেই, সেটা প্রমাণ কুণাল ঘোষরা আরো একবার করে দিচ্ছেন। যখন সন্দেশখালিতে এই ঘটনাগুলো ঘটেছিল, তখন সন্দেশখালির যারা নির্যাতিতা তাদেরও ক্যারেক্টার অ্যাসাসিন এরা করার চেষ্টা করেছিল, বিভিন্ন টিভি চ্যানেলে বসে এদেরকে ছোট করার চেষ্টা করে। যাদের পরিবার সর্বশান্ত হয়ে গেছে, তাদেরকে ছোট করে রাজনীতিতে টিকে থাকার মন্ত্র এরা যেটা পেয়ে গেছে, এই নেশা এদেরকে খেয়ে বসেছে। এবং সাধারণ মানুষ যদি এদেরকে না সরাতে পারে, তাহলে আমার মনে হয় না এখান থেকে আর কোনো বেরানোর জায়গা আছে বলে। পাহুজা, যিনি আয়ও ছিলেন সিবিআই এর, তাকে নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। নির্যাতিতার মা বাবা আমাদের ক্যামেরার সামনে বলেছেন যে তিনি সেই যে 7 তারিখ চলে গেলেন, তারপর থেকে দিল্লিতেই বসে রইলেন, এলেন না। এই যে কি তদন্ত করলেন কলকাতা পুলিশের যে তদন্ত, তাতেই চেন বাই চেন তিনি ঠিক বলে দিলেন। বিচারপতি নিজে লিখে দিয়েছেন P50, যদি তুমি যেটা রায়ের কপি দেখো, তাতে পরিষ্কার করে ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা খুব সঠিকভাবেই, যখন পুলিশের হাতে তদন্ত ছিল, 4 দিন ছিল তো পুলিশের হাতে তদন্ত, এবং পুলিশ যথাসম্ভব চেষ্টা করেছিল এই তদন্তটাকে ধামাচাপা দেবার, সেটা আমরা প্রমাণ পেয়েছি। তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, সবটাই আমাদের সামনে ক্লিয়ার। এবং আমরা সেই কারণে সঠিকভাবে সাধারণ মানুষরা রাস্তায় নেমে আন্দোলন করলাম। কার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা আন্দোলন করলাম। কিন্তু আমি যতই মমতা বিরোধী হই, আজকে তো এটা আমাকে কোনোভাবে মানতেই হবে যে এই কেসটা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। এই কেসটা এখন সিবিআই এর হাতে চলে গেছে। এখানে আর এখন সবকিছু প্রমাণ করার দায়িত্ব সিবিআই এর উপরে। পুলিশ অন্যায় করে থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করে থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ওই চামচারা অন্যায় করে থাকলে, তাদেরকে জেলে ঢোকানোর দায়িত্ব এখন সিবিআই এর। সেই সিবিআই এর তদন্ত আমরা দিনের পর দিন দেখছি। ইন্দিরা মুখার্জি বলে একজন নর্থ নর্থ নর্থের ডিসি ছিলেন, খুব সম্ভব নর্থ ডিসি ছিলেন, উনি টিভি চ্যানেলে বসে প্রেস কনফারেন্স করে একটা ছবি দেখাচ্ছেন অভিক দে, তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এত বড় একটা মিথ্যা কথা উনি টিভিতে বসে বললেন। তখন কেসটা ছিল সিবিআই এর হাতে। সিবিআই একবার ওনাকে অ্যারেস্ট করার কথা বাদ দাও, ওনাকে একবার ডেকে এইটুকু জিজ্ঞেস করলেন না কেন যে আপনি কেন মিথ্যাচারটা করলেন? ডিসি সেন্ট্রাল ছিল, ডিসি সেন্ট্রাল, ঠিক। তো ওকে কেন জিজ্ঞেস করলো না যে আপনি এই মিথ্যাচারটা কেন করলেন এবং আপনাকে এই মিথ্যাচার করতে কে আপনাকে নির্দেশ দিয়েছিল? এইটুকু কাজ তো আমরা সিবিআই এর কাছ থেকে এক্সপেক্ট করি। কিংবা আরেকটা কথা ধরো,
সঞ্জয় রায় যখন এই প্রিজন ভ্যান থেকে কোর্টে যাওয়া আসা করছে, তখন প্রিজন ভ্যান থেকে বিনীত গোয়েলের নাম বলেছে যে বিনীত গোয়েল আমাকে এই এই জায়গায় চুপ থাকতে বলেছে, কেস চাপা দেওয়ার চেষ্টা করেছে, অনেক কথা বলেছিলেন পুলিশ কমিশনারের বিরুদ্ধে। সেই সিবিআই একবার গিয়ে বিনীত গোয়েলকে একবার, আমি বলছি অ্যারেস্ট করার কথা বাদ দাও, একবার তো জিজ্ঞেস করতে পারেন যে আপনি কাজটা করেছিলেন কিনা, এবং যদি করে থাকেন কার নির্দেশে করেছিলেন। এগুলো কি সাধারণ মানুষ বুঝতে পারছে না? একজন জুনিয়র ডাক্তার যারা খাবার খেয়েছিল, বলছি তুমি আমি আমার ক্যামেরা পার্সন এখানে বসে আছি, এর মধ্যে একজন খুন হয়ে গেলাম, তুমি আর আমার ক্যামেরা পার্সন, আমি খুন হয়ে গেলাম, তুমি আর আমার ক্যামেরা পার্সন যদি বলো যে তোমরা কিছুই জানোনি, হতে পারে? হতে পারে না, তো নিশ্চয়ই হতে পারে না। এবং না, প্রত্যেকটা বিষয় এই যে ওই যে ওসি। সোশ্যাল মিডিয়া, অনেকে বলবে সোশ্যাল মিডিয়ায় রটে, সোশ্যাল মিডিয়া অনেকগুলো ভয়েস ক্লিপিংস, তোমার মনে থাকবে একটা ইন্টার্নের ভয়েস ক্লিপিংস ভাইরাল হয়েছিল। আমি কথার কথা মেনে নিচ্ছি ওই ভয়েস ক্লিপিং গুলো মিথ্যা কিংবা সত্যি কিছু হতে পারে। মিথ্যা, তাহলে মিথ্যা, তাহলে যেই ভয়েস গুলো বেরিয়ে এসছে সেগুলো তো পুলিশ সামনে আনুক, যে কার ভয়েস ওটা বেরিয়েছিল, ভয়েসটা কার ছিল, ওই দায়িত্বটা কার। এই মিথ্যা রটানোর জন্য একটা পরিস্থিতি তো রাজ্যে খারাপ হতে পারে। এরকম একটা মিথ্যাচার করছে একটা কলেজের নামে, কিছু স্টুডেন্টের নামে, কিছু ইন্টার্নের নামে, যদি মিথ্যা হয়ে থাকে তাহলে ওটা তো পুলিশের দায়িত্ব ছিল সত্যিটা, আসল সত্যিটা কি সামনে আনার। ইভেন ওই কাজটা সিবিআইরও করার দায়িত্ব ছিল। সোশ্যাল মিডিয়ায় তুমি নাম নিশ্চয়ই দেখেছো, গোলাম আজম, অর্ক সেন, যেগুলো সব নাম, আর একটা কি মহাপাত্র, শুভদীপ মহাপাত্র, এই যে নামগুলো এসেছিল, এগুলো তো কালকে নির্যাতিতার বাবা মা নিজে বলেছে এই নামগুলো অরিজিনালি ছিল, যেগুলো পোস্ট হচ্ছিল সোশ্যাল। এবং এটা তো একটা, এটা তো একটা বড়, এটা তো একটা বড় ব্যাপারই যে এই তদন্তটা কিভাবে এগাচ্ছে সেটা তো দিক নির্দেশ তো এই ঘটনাগুলো পরপর করে দিচ্ছে। তার থেকেও বড় কথা ওই যে ওসি ছিল, কি একটা অভিজিৎ দাস, সেই অভিজিৎ দাস ওসিকে, ওর বিরুদ্ধে এখনো চার্জশিট পেশ করতে পারলো না সিবিআই। সন্দীপ ঘোষ যাকে অ্যারেস্ট 90 দিনের জামিন, ও সন্দীপ ঘোষ, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন বুক খুলে বলবেন তাহলে আমি যেটা করেছিলাম ঠিক করেছিলাম, ওকে অন্য একটা কলেজের প্রিন্সিপাল করেছিলাম, কারণ সিবিআইও এখন প্রমাণ করতে পারছে না।